alaikum, dear students. Welcome you all in my channel, and this is our second video on problem based question. তো তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমি একদম প্রথমে যে ভিডিওটা বানিয়েছিলাম যেখানে আমি আমাদের বায়োকেমিস্ট্রির কারিকুলাম অনুযায়ী কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে রিটেনে সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। তো ওখানে আমি বলেছিলাম যে বায়োকেমিস্ট্রির রিটেনে দুইটা পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1এও দুইটা গ্রুপ থাকে, পেপার 2তেও দুইটা গ্রুপ থাকে। আমি তোমাদের গত প্রবলেম বেসড কোয়েশ্চেনে দেখানোর চেষ্টা করেছি যে পেপার 1 গ্রুপ এতে কোশ্চেন নাম্বার কত প্রবলেম বেসড কোশ্চেন, মানে কত নাম্বার কোশ্চেনকে তুমি প্রবলেম বেসড কোশ্চেন হিসেবে পাবা। এখন আমি দেখানোর চেষ্টা করব, এটা আমি একটা পেপার 2 কোশ্চেন নিয়ে আসছি, কিন্তু এটা যদি পেপার 1ও হতো, যদি এটা গ্রুপ বি হতো, তাহলে এই 13 নাম্বার কোশ্চেনটা তোমার প্রবলেম বেসড কোশ্চেন হিসাবে তুমি পেতা। তো দেখো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে এটা একটা বায়োকেমিস্ট্রির পেপার 2 কোশ্চেন এবং গ্রুপ বির কোশ্চেন। গ্রুপ বিতে কত নাম্বার কোশ্চেন তোমাকে এরকম প্রবলেম বেসড কোশ্চেন হিসাবে ফেস করতে হবে সেটা তুমি বুঝে নাও একটু। And now just have a look and try to understand which question we are going to solve today. আমি যদি এটা বলি যে একটা পেশেন্ট তোমার কাছে আসলো, যেমন আমরা গত ক্লাসে আলোচনা করলাম যে একটা ল্যাকটোজ ইনটলারেন্সের পেশেন্ট ডায়রিয়া ভমিটিংয়ের কনসিকুয়েন্স হিসাবে সে ডিহাইড্রেশন ফেস করবে। এখন তোমার কাছে হসপিটালে একটা পেশেন্ট আসছে সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে। তো তুমি মনে করো এই মেডিকেল টিমের একজন মেম্বার, তোমাকে এখন কি করতে হবে? ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে তাকে। তো তুমি ফ্লুইড দিবা কিসের জন্য? তাকে রিহাইড্রেট করার জন্য। ডিহাইড্রেট মানে তার বডি থেকে সব পানি শূন্যতা, যেটা আমরা বাংলায় বলে থাকি, সব পানি বের হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে। এখন তোমাকে রিহাইড্রেট, পুনরায় তাকে পানি দিতে হবে। তো এবং সেটা ইমিডিয়েটলি দিতে হবে, বিকজ পেশেন্ট হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশনে ভুগছে। তোমার হাতে 3টা অপশান আছে, একটা আইসোটনিক ফ্লুইড আছে, একটা হাইপোটনিক ফ্লুইড আছে, একটা হাইপারটনিক ফ্লুইড আছে। এখন তুমি সেই অবস্থাতে কোনটা চুজ করবা, এটাই হবে আজকে তোমার কোশ্চেনের মূল বিষয়। এখন তুমি দেখো ওই সিনারিওর পরে তুমি কি কি ধরনের কোশ্চেন ফেস করতে পারো। আর এই পাশে যে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে এটা অবশ্যই খেয়াল করবা, কারণ মার্কস ডিস্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করে ইউ হ্যাভ টু ডিসাইড হাউ মাচ ইউ হ্যাভ টু রাইট। তো দেখো যে এই কোশ্চেনটাতে কী চেয়েছে, যে এই পেশেন্টের সেফটির কথা চিন্তা করে কোনটা বেস্ট চয়েস হবে ফর রিহাইড্রেশন এবং হোয়াই, কেন তুমি দিচ্ছ সেটাও তোমাকে বলতে হবে। তাহলে এটা কিন্তু তোমাকে তোমার ভাষায় লিখতে হবে। আমি মনে করো আমার ভাষায় লিখে দিয়েছি যে এখানে আমার মনে হচ্ছে যে বেস্ট চয়েস হবে এই সিনারিওতে আইসোটনিক সলিউশন বা নর্মাল স্যালাইন। অলদো তোমার হাতে 3টা অপশান আছে, কিন্তু এখানে তুমি নর্মাল স্যালাইন চুজ করলা। নর্মাল স্যালাইন কেন চুজ করলা? অ্যাজ বিকজ এটার অজমোটিক প্রেশার এবং তুমি যে পেশেন্টটাকে দিচ্ছ তার প্লাজমার অজমোটিক প্রেশার সেম। যদি আমরা জানি যে অজমোটিক প্রেশার যদি সেম না হয় তাহলে কি হয়? ওয়াটারের অজমোসিস হয়। কেন হয় সেটা আমি পরে তোমাদেরকে এক্সপ্লেন করব। তোমার লেখার সময় সেইটা এক্সপ্লেন করতে হবে না, আমি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেটা এক্সপ্লেন করব, বাট তোমাদের এইটুকু লিখতে হবে। Well, I know you have studied osmosis very well in your intermediate level. Still I will repeat it because এই অসমোসিসটা যদি ভালো করে না বুঝো তাহলে পরবর্তী যে কোশ্চেনটা সেটা আনসার করতে একটু প্রবলেম ফেস করবা। দেখে নাও এই জিনিসটা, সেটা হচ্ছে যে অসমোসিসে আসলে কার মুভমেন্ট হয়? অসমোসিসে অলওয়েজ মনে রাখবা ওয়াটারের মুভমেন্ট হয়, মানে সলভেন্টের মুভমেন্ট হয়। এই কারণে অসমোসিসের আরেকটা নাম হচ্ছে সলভেন্ট ড্র্যাগ। আমি গত যে প্রবলেম বেসড কোশ্চেনে যে ভিডিওটা করেছি ওখানেও কিন্তু তোমাদেরকে ওয়াটারের অসমোসিসটা দেখিয়েছিলাম, মনে করতে পারো কি না? আমি বলেছিলাম যে ল্যাকটোজ একটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, যে কারণে সে ওয়াটারের অসমোসিস করাবে। কোথা থেকে কোথায় করাবে সেটাও বলেছিলাম, যে ব্লাড ভেসেল থেকে ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে ওয়াটারকে ড্র্যাগ করে নিয়ে আসবে। তো এখানে অসমোসিস অলওয়েজ হ্যাপেন ফ্রম এরিয়া অফ লো কনসেন্ট্রেশন টুয়ার্ডস দ্য এরিয়া অফ হাই কনসেন্ট্রেশন। তোমাকে এই কনসেপশনটা ভালো করে বুঝে নিতে হবে যে এরিয়া অফ লো কনসেন্ট্রেশন, এরিয়া অফ হাই কনসেন্ট্রেশন অফ হোয়াট? এরিয়া অফ হাই কনসেন্ট্রেশন অফ সলিউট। তুমি যদি এই প্রত্যেকটা রেড ডটকে এক একটা সলিউট কনসিডার করো তাহলে কি হচ্ছে, এই আমরা জানি এই ব্লু কালার যেটা ইট ইন্ডিকেটস ওয়াটার,
তাহলে এই ওয়াটারের মুভমেন্ট হচ্ছে ফ্রম দিস সাইড টু দিস সাইড, তাহলে মাঝে এটা কি আছে, মাঝে দিস ইজ আ বায়োলজিক্যাল মেমব্রেন, ইট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস আওয়ার সেল মেমব্রেন। তো একটু পরেই আমি যখন এক্সপ্লেন করব, তুমি যদি এই কনসেপশনটা ক্লিয়ার করো তাহলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। তো তোমরা দেখেছো যে প্রবলেম বেসড কোশ্চেনে টোটাল 5 মার্কস থাকে, সেই 5 মার্কসের ভিতরে 2 মার্কসের কোশ্চেনের আনসার তুমি দিয়ে দিলা। এখন যদি অসমোসিসের কনসেপশনটা তোমার কাছে ক্লিয়ার হয়ে থাকে যে অসমোসিসের ক্ষেত্রে ওয়াটারের মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এই কনসিকুয়েন্সটা কি এটার আনসার দেওয়া তোমার জন্য খুবই ইজি। হাইপোটনিক সলিউশন মানে কি, যেখানে সলিউটের পরিমাণ কম আছে সেইটা যদি তুমি মানে ওই পেশেন্টের ব্লাড ভেসেলে দিয়ে দাও, তাহলে তার সেল থেকে সেলের ভিতরে, যেহেতু বাইরে সলিউট কম, তাহলে এখান থেকে ওয়াটারের মুভমেন্ট কোন দিকে হবে, টুয়ার্ডস দ্য সেল, সেলের ভিতরে চলে যাবে ওয়াটার। সেলের ভিতরে ওয়াটার যাওয়া মানে সেল ভলিউমটা ইনক্রিজ করা এবং আলটিমেটলি এটা বাস্ট করবে, যেটাকে সেল লাইসিস বলা হয়। আর যদি তুমি হাইপারটনিক সলিউশন দিয়ে দাও তাহলে উল্টা রিয়াকশানটা হবে। হাইপারটনিক মানে বাইরের দিকে সলিড বেশি আছে, তখন সেলের ভিতর থেকে ওয়াটারটা বাইরের দিকে চলে আসবে, আলটিমেটলি সেলটা শ্রিঙ্ক করবে। কিন্তু যদি তুমি আইসোটনিক সলিউশন দাও, অ্যাজ ফর এক্সাম্পল 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, যেটাকে আমরা বলে থাকি নর্মাল স্যালাইন, এইটা দিলে এটা যেহেতু এর টনিসিটি আর প্লাজমা টনিসিটি যেহেতু সেম, তাহলে সেলের কোনো চেঞ্জ হবে না। তো আগের স্লাইডটাতে তোমরা যে জিনিসটা ওয়ার্ডে দেখলা, মানে রিটেন লিখিতভাবে, সেইটারই হচ্ছে একটা ভিজুয়াল ইমপ্রেশন তোমরা এই স্লাইডের মাধ্যমে পাবা। যেমন খেয়াল করো, এখানে আইসো আমি বলেছি, আইসো মানে হচ্ছে সেম, তার মানে এইখানে বাইরের সলিউটের কনসেন্ট্রেশন আউটসাইড অফ দ্য সেল এবং ইনসাইড অফ দ্য সেলে সলিউটের কনসেন্ট্রেশন সেম, যে কারণে দেখো ওয়াটারের মুভমেন্ট সেম থাকবে। আর হাইপোটনিক সলিউশন যদি দাও, তার মানে কি, বাইরে কি ছিল, সলিউটের কনসেন্ট্রেশন কম ছিল, সেলে বেশি ছিল, এই কারণে বেশি বেশি করে ওয়াটার ড্র্যাগ বা বেশি বেশি করে ওয়াটারের অসমোসিস টুয়ার্ডস দ্য ইনসাইড অফ দ্য সেল হবে এবং আলটিমেটলি দেখো সেল সাইজটা অনেক ইনক্রিজ করে গেছে। অপোজিটটা হবে যদি তুমি হাইপারটনিক সলিউশন দাও, তার মানে বাইরে দেখো বাইরে সলিউট অনেক বেশি, তাহলে ওয়াটারের মুভমেন্ট কোন দিকে হচ্ছে, সেল থেকে বাইরের দিকে হচ্ছে। আশা করি এই ভিজুয়াল ইমপ্রেশনের মাধ্যমে তোমাদের কনসেপশনটা এখন আরও বেশি ক্লিয়ার হয়ে গেল। তোমাদের অনেকেরই ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রাসেলুলার ফ্লুইড এই দুটো নিয়ে একটু কনফিউশন রয়ে গেছে। সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যেই আসলে এই স্লাইডটা দেখানো। সেটা হচ্ছে যে দেখো, ইন্ট্রাসেলুলার ফ্লুইড মানে কি, সেলের ভিতরে যে ফ্লুইড আছে, ইভেন এই যে আরবিসি তো একটা সেল, এই আরবিসির ভিতরে যে ফ্লুইড আছে তারা কিন্তু ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রা মানে ভিতরে, আর বাইরে মানে ব্লাড ভেসেল। দেখো প্লাজমা কিন্তু আসলে এক্সট্রা সেলুলার ফ্লুইড। প্লাজমা মানে ব্লাড ভেসেলের ভিতরে যে ফ্লুইডটা আছে, ওয়াটারটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারস্টিশিয়াল স্পেস মানে ব্লাড ভেসেল এবং সেল এর মাঝে, ইন বিটুইন দ্য সেল এর মাঝে যে স্পেসটা, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেস। তাহলে দ্য ফ্লুইড দ্যাট ইজ প্রেজেন্ট উইদিন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস অ্যাজ ওয়েল অ্যাজ উইদিন দ্য ভাস্কুলার সিস্টেম, অল আর ইনক্লুডেড অ্যাজ এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো আগের স্লাইডটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই স্লাইডটা দেখলে তোমাদের কাছে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যদি হাইপোটনিক অথবা হাইপারটনিক ফ্লুইড দেই ব্লাড ভেসেলে, তখন আলটিমেটলি আরবিসির অবস্থা কি হয়। তো এখন আমরা একবারে রিভিউ করে চলে যাব যে আমার কাছে একটা পেশেন্ট আসলো, ডিহাইড্রেশনের পেশেন্ট। সেই ক্ষেত্রে আমাকে চুজ করতে বলা হলো যে আমি আইসোটনিক, হাইপোটনিক না হাইপারটনিক সলিউশন কোনটা দিব। তারপরে কোশ্চেনটা আসবে যে পেশেন্টের সেফটির কথা চিন্তা করে আমার জন্য কোনটা বেস্ট চয়েস, কেন, সেটাও আমার মনে হয় তোমরা বুঝে গেছো। এবং যদি আমি আইসোটনিকটা কেন পছন্দ করলাম, কেন চুজ করলাম, সেটা তুমি এক্সপ্লেন করলা। এখন কেন অন্য দুটো তুমি চুজ করবা না, সেটার এক্সপ্লানেশনও তার সাথে সাথে তোমাকে দিয়ে দিতে হবে। তো তোমরা দেখো যে সববারের মতো এবারও আমি একটা রেফারেন্স লিস্ট দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই রেফারেন্স লিস্ট ফলো করে নিজেরা একটু পড়ার চেষ্টা করবা। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা।
বেশি বেশি করে লাইক করবা। আর হচ্ছে যে তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, নিউ কোনো কমেন্ট বা কোন টপিকের উপরে প্রবলেম বেসড কোশ্চেন চাও ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়েও তোমরা কমেন্ট বক্সে যে কমেন্ট করবা। তোমরা আমার সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।